নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। আর দিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ কালীঘাটে বৈঠক রয়েছে। বিকেল 4টের সময় বৈঠক রয়েছে এবং সেখানে জয়ী তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক কালীঘাটে। আজ বিকেল 4টের সময় বৈঠক কালীঘাটে রয়েছে। সেই বৈঠক জয়ী তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক রয়েছে। তৃণমূল সুপ্রিমোর মুখোমুখি হতে চলেছেন জয়ী প্রার্থীরা। সংসদের দলীয় ভূমিকা স্থির করতে বৈঠক, জয়ী তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক কালীঘাটে আজকে বিকেল 4টের সময়। তৃণমূল সুপ্রিমোর মুখোমুখি জয়ী প্রার্থীরা, আজ বিকেল 4টে বৈঠক কালীঘাটে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, আজকের বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকে কি আলোচনা হতে পারে, কি বলছো? দেখো, কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে যে সকল জয়ী প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা জয়ী সাংসদ, তারা কিন্তু আজকে আসবেন এবং বিকেল 4টের সময় কালীঘাটের যে দলীয় পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে যেরকম তৃণমূল সুপ্রিমো তিনি থাকবেন, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও থাকবেন। এবং আজকের এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ, তার কারণ যে দল আগামী দিনে কি কৌশল নেবে, অর্থাৎ আগামী দিনে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকেও ইতিমধ্যেই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন এবং বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। এবং কিছুদিন পরেই সংসদ যখন চালু হবে, সেই সময় দাঁড়িয়ে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সংসদের অন্দরে তারা কি রণকৌশল নেবে, কি ভূমিকা পালন করবে এবং নতুন যারা জয়ী প্রার্থী তারা কিভাবে কথা বলবেন এবং দলের কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, সমস্তটা নিয়ে কিন্তু কোঅর্ডিনেশন বৈঠক এবং আগামী দিনে দল সংসদে তাদের কি ভূমিকা থাকবে সেটা নিয়েই কিন্তু সেই রণকৌশল আলোচনা করতেই বৈঠক। এবং বিশেষজ্ঞরা মনে করছে তার পাশাপাশি নতুন যারা জয়ী একাধিক প্রার্থী রয়েছেন, কেউ বিধায়ক ছিলেন কিন্তু তারা সংসদে গিয়ে কিভাবে কথা বলবেন, আবার অনেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো নতুন ক্যান্ডিডেট আছেন, তারা একেবারে প্রথমবারের জন্য কিন্তু রাজনীতির আঙিনায় এসেছেন, তারা কিভাবে চলবেন এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে দীর্ঘ আলোচনা করবেন তৃণমূল সুপ্রিমো। এবং তার পাশাপাশি অবশ্যই যে ভোটের পর এত ভালো ফলাফলের পর কিন্তু তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রার্থীদের সঙ্গে, যারা জয়ী প্রার্থী তাদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন এবং এই বৈঠকে কিন্তু দলের আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে দলীয় সূত্রে। ধন্যবাদ সায়ন্তন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভোটে এত ভালো রেজাল্টের পর এই প্রথম তারা বৈঠকে বসতে চলেছেন, জয়ী প্রার্থীরা সেখানে উপস্থিত থাকতে চলেছে। অর্থাৎ সেই বৈঠকে কি কি নিয়ে সেখানে কথাবার্তা চলতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। রেস্তোরাঁর মালিককে মারধর অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা এবং শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বলা হলে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন। এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরে তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করেছিলেন বলে ওই রেস্তোরাঁর মালিককে তিনি চড় মেরেছেন। আর ঘটনার কথা যদিও বা স্বীকার করেছেন অভিনেতা, পাশাপাশি তার মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করার কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। যদিও বা এই ঘটনার কথা স্বীকার করেছেন সোহম এবং পাশাপাশি তার এমনও মন্তব্য যে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করেছিলেন সেই রেস্তোরাঁর মালিক এবং যার জেরেই তিনি তাকে চড় থাপ্পড় মেরেছেন। যদিও বা এই ঘটনার কথা কিন্তু অস্বীকার করছেন রেস্তোরাঁর মালিক। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, দেখো শিবর্ণা, তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো যে শুটিং বন্ধ রেখে বেরিয়ে গেলেন বিধায়ক অভিনেতা সোহম চট্টোপাধ্যায়। নিউ টাউনে শুটিং ধরে রেস্তোরাঁ মালিকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেতা বিধায়ক এবং তারপর সেখান থেকে শুটিং বাতিল করে বেরিয়ে যান। যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিং চলাকালীন
একটি পার্কিং নিয়ে কিন্তু সমস্যা আসে। সোহম চট্টোপাধ্যায়ের গাড়ি নিচে দাঁড় করানো থাকে এবং সেই নিয়ে বোধহয় বচসা শুরু হয় এবং তারপরে এই বচসা তীব্র আকার ধারণ করে সোহম চট্টোপাধ্যায়ের সাথে রেস্তোরাঁর মালিকের রীতিমতো হাতাহাতি পর্যন্ত হয় বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশ থেকে যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে, যে এই দাবিটি রাখা ছিল এবং তারপর তার যারা দেহরক্ষী রয়েছে তারা কিন্তু সেই নিয়ে প্রথমে রেস্তোরাঁর মালিকের সাথে কথা বলতে গেলে রেস্তোরাঁর মালিক ক্ষিপ্ত হয়ে যায় এবং তারপর শুটিং থেকে নিচে এসে সোহম চট্টোপাধ্যায়ের সাথে তার বচসা শুরু হয় এবং তারপর সেই আকার কিন্তু ধারণ করে হাতাহাতি পর্যন্ত। এবং সবাই জানিয়ে রাখবো যে এই বিষয়ে রেস্তোরাঁর মালিক কিন্তু পাল্টা অভিযোগ করছে। তিনি বলছেন যে তিনি এই সোহম চট্টোপাধ্যায় এই রেস্তোরাঁ বন্ধ করে দেবেন এবং বিভিন্ন কর্মীদের মারধর করেন এবং এই সকল অভিযোগ তিনি আনছেন। পাশাপাশি সেখান থেকে শুটিং বাতিল করে তারপরেই বেরিয়ে চলে যান সোহম চট্টোপাধ্যায়। শ্রীপর্ণা, একদম আমরা সিসিটিভি ফুটেজে সেই ফুটেজ দেখলাম যে যেখানে আহত হয়েছেন রেস্তোরাঁর মালিক এবং পাশাপাশি সেখানে জানাও যাচ্ছে যে দেখা যাচ্ছে যে সেই ছবি। বর্তমান পরিস্থিতিটা কি? দেখো, বর্তমান পরিস্থিতি এখন কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে সোহম চট্টোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে কিন্তু মারধর বা হাতাহাতির বিষয়টা পুরোপুরি সামনে এনেছেন এবং তিনি এটা বলছেন যে তার দেহরক্ষীদের ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে এই রেস্তোরাঁর মালিক এবং তাকে সোহম চট্টোপাধ্যায় নিজে যখন এসে বোঝানোর চেষ্টা করে তার সাথে কিন্তু চরম বচসা শুরু হয় এবং তারপরেই এই হাতাহাতির ঘটনা এবং সেই সিসিটিভি ফুটেজও কিন্তু সামনে এসছে ইতিমধ্যেই। ধন্যবাদ অভিষেক। রেস্তোরাঁর মালিকের কি বক্তব্য শোনাবো। এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। এখন আমরা শুটিং এর অ্যালাউ করেছিলাম, আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে। পুলিশ স্টাফরা যারা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। খুব স্বাভাবিকভাবে শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি কি হয়, কি হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। মোটামুটি করেছি, 2-4 চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি, করেছি। শুক্রবারের পর শনিবারেও যাত্রীদের ভোগান্তি অব্যাহত শিয়ালদা উত্তর এবং মেন শাখায়। শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে সম্প্রসারণের কাজ চলছে এবং তার জেরে বদল আনা হয়েছে রেল পরিষেবায়। বাতিল হয়েছে একাধিক ট্রেন এবং অনেক ট্রেন শিয়ালদায় পৌঁছানোর কথা থাকলেও তা দমদমেই আটকে রয়েছে। ঘণ্টা খানেক ধরে দাঁড়িয়ে থেকেছে এবং ফলত ট্রেন থেকে নেমে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন ধরেই হেঁটে যাচ্ছেন যাত্রীদের কথায় শুক্রবারের থেকেও শনিবারের পরিস্থিতি আরো খারাপ। একই ট্রেন নেই, তার উপর মাঝ লাইনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। ভিড় বাড়ছে স্টেশন চত্বরগুলিতে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভাঞ্জন দাশগুপ্ত। শুভাঞ্জন, আজকে কিন্তু শুক্রবারের থেকে শনিবারে কিন্তু দুর্ভোগ আরো বেড়েছে। তার কারণ হচ্ছে যে 5টি প্ল্যাটফর্ম কাজটা আজকে শুরু হচ্ছে, ফলে যে সমস্ত ট্রেনগুলো চলাচল করছে শিয়ালদা বা দমদম পর্যন্ত সেগুলো কিন্তু সবই ম্যানুয়ালি অপারেট হচ্ছে। ফলে কিন্তু দীর্ঘ লাইন পড়ে গেছে ট্রেনের, যে পরপর বিভিন্ন প্ল্যাটফর্মে এই ট্রেনগুলো দাঁড়িয়ে পড়েছে। যতক্ষণ না এই কাজটা অটোমেটিক হবে, ম্যানুয়ালি চলবে ততক্ষণ কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এবং
আজকে যেহেতু শনিবার তুলনায় একটু অফিসের চাপটা কম, তাতেও কিন্তু যেটা দেখা যাচ্ছে কালকের থেকে আজকে দুর্ভোগ কিন্তু চরমে, এবং আগামীকাল আরো বাড়বে সেটাই রেল সূত্রে জানা যাচ্ছে। যেহেতু কালকে রবিবার, অধিকাংশ যে ট্রেনগুলো চলছে সেগুলোও কিন্তু ক্যান্সেল থাকতে পারে। কৃপর্ণা, শুভঞ্জন, আমরা গতকাল দেখলাম যে আহত ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি এবং একজন যুবকের মৃত্যুর খবরও সামনে এসেছে। পাশাপাশি অনেক যাত্রীর অভিযোগ, তারা অনেকে জানেনই না যে এই ট্রেনের গন্ডগোল, অনেক ট্রেন যে বাতিল করা হয়েছে। এই যে সমস্যার বিষয়টা, কোথাও কি একটা রেলের গাফিলতির প্রশ্ন উঠছে? দেখো কৃপর্ণা, অবশ্যই রেলের একটা গাফিলতি তো রয়েছেই। আজকে কলকাতার মেয়র এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও অভিযোগ করেছেন যে রেল কিন্তু সঠিক সময় এই ব্যাপারে রাজ্য সরকারকে জানায়নি। রাজ্য সরকারকে জানালে তারা কিন্তু বিশেষ বাসের ব্যবস্থা করত শিয়ালদা স্টেশন অথবা দমদম স্টেশন থেকে। সেক্ষেত্রে কাজ শুরু হয়ে যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে, ফলে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া যায়নি। পাশাপাশি রেলের যেটা বক্তব্য, যে এই নোটিফিকেশন কিন্তু বেশ কিছুদিন আগেই হয়েছিল এবং তারা জানিয়েছিলেন যে ট্রেনের এই দুর্ভোগ চলবে, কিন্তু যে বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেই অ্যানাউন্সমেন্টে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না ট্রেনটা কোথায় যাবে, কোন ট্রেন আসছে। ফলে সব মিলিয়ে কিন্তু যাত্রী হয়রানি চরমে। ধন্যবাদ শুভঞ্জন। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। প্রয়াত হয়েছেন ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান রামোজি রাও। শুক্রবার রাতে হায়দ্রাবাদে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 87 বছর। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই গত 5ই জুন রামোজিকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর থেকেই সেখানেই চিকিৎসা চলছিল তার। প্রথম ক্যান্ডি তৈরির কোম্পানি কোথায় তৈরি হয়েছিল? প্রথম বুলেট বা গোলা বারুদ তৈরির কারখানায় বা কোথায় গড়ে উঠেছিল? প্রশ্নগুলোর উত্তর একটাই, দমদম। 1783 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই শহর। রাজনৈতিক টানাপোড়েনে অনেক বিবর্তন ঘটেছে শহরটির। আজ আপনাদের শোনাবো এই শহরের রাজনৈতিক ইতিহাস। সাত বিধানসভা অঞ্চল নিয়ে আজ এক জনবহুল এলাকা হয়ে উঠেছে উত্তর 24 পরগনার দমদম। মোট জনসংখ্যার 16,99,656 জন ভোটার রয়েছে। এর মধ্যে রয়েছেন সংখ্যালঘু ভোটারও। দমদম লোকসভার 7 বিধানসভা কেন্দ্র হল খড়দহ, উত্তর দমদম, পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম এবং রাজারহাট গোপালপুর। এই 7 বিধানসভা অঞ্চল নিয়ে গঠিত দমদম লোকসভা কেন্দ্র। 2024 লোকসভা নির্বাচনে কেন্দ্রটি ধরে রাখলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। এই নিয়ে 4 বার দমদম কেন্দ্রে রাজ করতে চলেছেন তিনি। শেষ ভোটের ফল অনুযায়ী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে হারিয়ে 4,29,384 ভোটে জয়ী হয়েছেন। এবারে লোকসভা ভোটের হিসেব বলছে সৌগত রায়ের প্রাপ্ত ভোট 4,29,384। শতাংশের হিসেব করলে দাঁড়ায় 41.45। অপরদিকে শিলভদ্র দত্তর প্রাপ্ত ভোট 3,70,964। শতাংশের হিসেবে 36.34। পাশাপাশি এই কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রাপ্ত ভোট 1,89,667। শতাংশের হিসেব অনুযায়ী 19.11। মোট ভোট পড়েছে 73.82%। এবার যাওয়া যাক একটু ফ্ল্যাশব্যাকে। দমদমে রাজনৈতিক দলের ক্ষমতার ওঠাপড়া। ভারতীয় লোক দল 1977 সাল থেকে 1980 সাল পর্যন্ত রাজ করেছে। এরপর ক্ষমতা যায় সিপিআইএম এর হাতে। তারা 1980 সাল থেকে 84 সাল পর্যন্ত রাজ করে। এরপর যায় জাতীয় কংগ্রেসের হাতে ক্ষমতা। তারা 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত রাজ করে। এরপর পুনরায় এই কেন্দ্রটি যায় সিপিআইএম এর হাতে। তারা 1989 সাল থেকে
1998 সাল পর্যন্ত ক্ষমতা কায়েম করে। এরপর ক্ষমতাটি প্রথম এবং শেষবারের জন্য যায় বিজেপির হাতে, যারা 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত ক্ষমতা কায়েম করে রাখে। এরপর এই এলাকাটি আবার যায় সিপিআইএম এর হাতে। তারা 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্ষমতা দখল করে রাখে। এরপর 2009 সালেই এই এলাকাটি যায় তৃণমূলের হাতে, যা এখনো পর্যন্ত বহাল রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে সৌগত রায়ের জয়লাভ তৃণমূলের টানা আধিপত্যকে আরো 5 বছরের জন্য নিশ্চিত করলো, এমনটাই বলা যায়। ঐতিহ্য মণ্ডিত এই শহরাঞ্চলটি রাজনৈতিক দিক থেকে হাত বদল হয়েছে একাধিকবার, তবুও হারায়নি তার এতটুকু গরিমা। এক কথায় বলতে গেলে দমদম আছে দমদমেতেই। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ। নজর রাখবো আজকের ওয়েদার কি বলছে। গরম থেকে এখনই রেহাই পাওয়া যাবে না। পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বঙ্গে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে আরো বাড়তে চলেছে অস্বস্তি। সপ্তাহান্তে গরম আরো অস্বস্তি বাড়বে চরমে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু চলবে ভারী বৃষ্টি। পার্বত্য এলাকা সহ 5 জেলা এবং দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।